এখন আমি তো মনে করি যে প্রত্যেক সন্তানের জন্যই বাবা মা হচ্ছে অমূল্য সম্পদ। এই সম্পদের সদ্ব্যবহার করা উচিত। সরি না না সব রাইট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, গল্পে গল্পে বাবা মার চ্যানেল থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার দর্শকরা সবাই অনেক অনেক ভালো আছে পৃথিবীর সকল বাবা মা। গল্পে গল্পে বাবা মা এটি এমন একটি চ্যানেল, এমন একটি পেজ যেখানে থাকবে পৃথিবীর লক্ষ কোটি বাবা মায়ের গল্প সমৃদ্ধ একটি জায়গা, যেখানে প্রবেশ করলে পৃথিবীর বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চলের মানুষের বাবা মায়ের গল্প আমাদের এই পেজটিতে পাওয়া যাবে। আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ তার বাবা মায়ের গল্প বলার জন্য আমাদের কাছে আসতে পারেন, অথবা আমাদের কোনো প্রতিনিধির কাছে ভিডিও করে আমাদেরকে পাঠাতে পারেন। আমরা সেটি শুনে দর্শকদের জন্য প্রচার করব। বাবা মার গল্প শোনার জন্য আজ আমি এমন একটি জায়গায় এসেছি যেখানে আমার শৈশবের স্মৃতিগাথা, ভালো লাগা, ভালোবাসার প্রাণের একটি জায়গা। আমার ছোটবেলার স্কুল, যে স্কুলটি থেকে আমি এসএসসি পাস করেছিলাম, সেই প্রিয় স্থানটিতে এসেছি। আজ আমরা গল্প শুনব আমার সেই প্রিয় এই স্কুলের বর্তমান প্রিন্সিপাল হিসেবে আছেন মোহাম্মদ শাহিদুল করিম স্যার। আজ আমরা এই মানুষ গড়ার কারিগরের কাছ থেকে শুনবো ওনার বাবা মার জীবনের অনেক স্মৃতি। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব আমাদের সেই প্রিয় প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষক শাহিদুল ইসলাম স্যারের কাছে। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রিয় প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষক প্রিন্সিপাল মহোদয় জনাব শাহিদুল করিম খান স্যারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আসলে আপনাকে পেয়ে আমার খুব ভালো লাগতেছে আজকে, যে আমার এই ছোটবেলার স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানে আপনাকে আমি পাবো আজকে, এভাবে আশা করি। আমার আসলে অনেক স্মৃতিগাথা একটা জায়গা, তো সেখানে আপনি আরেকটা নতুন স্মৃতি যোগ করতে যাচ্ছেন। তো আমরা স্যার এসেছি গল্পে গল্পে বাবা মার চ্যানেল থেকে। আমার চ্যানেলের দর্শকরা আজ আপনার কাছ থেকে আপনার প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, আপনার পিতামাতা, ওনাদের সম্পর্কে আপনার সুন্দর কিছু মুহূর্তের কথা দর্শকদের জন্য বলবেন, আমরা সেটাই আশা করছি। ধন্যবাদ আপনাকে। গল্পে গল্পে বাবা মার কথা চ্যানেলের স্বত্বাধিকারী জনাব আবুদুল সাত্তার ভাই, ধন্যবাদ স্যার। আপনি আমাদের এই প্রতিষ্ঠানের সুযোগ্য ছাত্র ছিলেন, এটা ভেবেও আমার ভালো লাগছে যে আপনি একটি এরকম মহৎ উদ্যোগকে সফল করার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছেন। সকলের জন্য, এই চ্যানেলটির জন্য আমাদের শুভকামনা থাকবে। আমি আশা করি যে আপনার এই চ্যানেলটি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান পাবে। প্রত্যাশা ব্যক্ত রেখেই আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে আমি কথা শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিদুল করিম খান। আমার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার হাট লক্ষ্মীপুর, মানে গাইবান্ধা জেলার সদর থানাধীন 1 নম্বর হাট লক্ষ্মীপুর ইউনিয়নের একটি গ্রামে। গাইবান্ধা সদর থেকে, জেলা সদর থেকে 10 কিলোমিটার দূরে আর কি আমাদের সুন্দরগঞ্জ রোডে বাসা। গ্রামেই বড় হয়েছি, গ্রামের মানুষ, গ্রামে বড় হয়েছি। তো আমরা ছিলাম 7 ভাই বোন। আচ্ছা। মানে পর্যায়ক্রমে আমি 5 নাম্বার, পরে আমার পরে আরও 2 বোন ছিলেন। তো একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কিন্তু আমার বাবাই ছিলেন। ওর বাংলাদেশের ওভারঅল যেটা চরিত্র, এখন হ্যাঁ। দেখা যায় যে আমাদের 1-2টা সন্তান, সেটাই আমরা মানুষ করতে হিমশিম খাই। আমি ভেবে অনেক সময় অবাক হই যে আসলে সেই সময় কিভাবে ওনারা এগুলো মানে ম্যানেজ করেছেন, কিভাবে আমাদেরকে লালন পালন করেছেন, এটা আসলে চিন্তার বিষয়।
যে মানে এক ধরনের চিন্তা করলে যে এটা একটা মিরাকেল মনে হয় আমার কাছে। সর্বোপরি প্রথমত আমি কৃতজ্ঞতা জানাই সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি, যে ওই দুটি মানুষ যে যাদের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, তিনি আমাদের বাবা মা, তারা আমাদের বাবা মা, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে ওনারা না হলে আমরা হয়তো আসতাম না। তো পৃথিবীতে এসেছি, এখনো আছি, কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই আল্লাহর কাছে। তো আমার বাবা মাকে বেঁচে আছেন? আমার বাবা 2019 সালে মারা গেছেন, আর মা বেঁচে আছেন। সেই কথাই আমি আস্তে আস্তে আসতে চাচ্ছি যে আমার বাবা হেলথ ডিপার্টমেন্টে চাকরি করতেন। আচ্ছা। ওই মফস্বল এরিয়াতে স্বাস্থ্য সহকারী হিসাবে। পরবর্তীতে এটা যদিও ট্রান্সফারেবল জব ছিল, কিন্তু উনি ট্রান্সফারের ভয়ে অনেক সময় প্রমোশন নেননি, ওই অবস্থাতেই ছিলেন। তো প্রথম দিকে আসলে বেতনাদিও কম ছিল। সেই সময় আমি যখন পড়াশোনা করি, ছোট থেকে বড় হয়েছি, বুঝেছি যে কত কষ্ট করে, যে গ্রামের রাস্তাঘাট তখন এত উন্নত ছিল না, 2-3টা ইউনিয়নের দায়িত্ব পালন করতেন, টিকাদান কর্মসূচিগুলো, ওই আপনার লোগো সম্বলিত টিকাদানের যে ইয়েগুলো, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ফিল্ড পর্যায়ে যে কাজগুলো, সেগুলো করতেন। তারও আগে যদি যাই, যে আমাদের পূর্বপুরুষরা একটু সম্ভ্রান্ত ছিল ফ্যামিলি। ধরেন 1955 সালে বা 54-55 হতে পারে, এরকম সালে জমিদারি প্রথা যখন বিলোপ হয়, জমিদারি প্রথাটা যখন বিলোপ হয়, সেই পর্যায়ে ওইটার মধ্যে ক্ষতিগ্রস্ত আমরা, মানে আমার দাদারা জমিদার ছিলেন। তো সেই সময় তারা বলতে গেলে মানে কাজ করেনি তেমন। আমি কেন বলতে চাচ্ছি এটা, যে আমার বাবা কি কষ্টটা করছে। 55 সালে যখন জমিদারি প্রথাটা বিলোপ হয় বাংলাদেশে, অর্থাৎ পাকিস্তান আমলে বিলুপ্ত হওয়ার পরে, সম্ভবত আবু হোসেন সরকার তৎকালীন মুখ্যমন্ত্রী এটা করেছিলেন, বোধহয় বিলটা পাশ করেছিলেন। তো জমিদার পাকিস্তান পিরিয়ডে 1955 সালের দিকে হবে। তো তারা বলতে গেলে কিছুই করতেন না। জমিদার শ্রেণীর যারা লোকজন ছিলেন, তারা শুধু বসে বসেই খেতেন, আয়েশি জীবনযাপন যেটা বলা যায়। তো আমার দাদা কলকাতা থেকে পাশ করা ডাক্তার ছিলেন, ডাক্তার জামাল উদ্দিন খান। উনি 45-46 বছরের দিকে মারা গেছেন। যখন উনি মারা যান, এটা আমরা শুনেছি, তখন আমার আব্বা 6-7-এ পড়ে। আর আমার জ্যাঠা, ওনারা তিন ভাই 1 বোন ছিলেন। তা আমার জ্যাঠা তখন 8-9-এ পড়ে, আর চাচা তখন জন্ম হয়, আর ফুপু হয়তো 5-6-এ পড়তো। প্রথম যে জ্যাঠা, তার ছোট ছিলেন। 3 ভাই 1 বোনকে রেখে উনি মারা যায়। তখন আমার চাচা আমার দাদির গর্ভে ছিলেন, মনে হয় 5-6 মাস ছিল। আবার যখন তিনি জন্মগ্রহণ করার পর, যখন মোটামুটি 1 বছরও হয়নি তার বয়স, তখন দাদিও মারা গেছে। তারা অল্প বয়সেই মারা গেছেন। তো এই ফ্যামিলিটা একটা ঝোঁকের মধ্যে পড়ে। আর তৎকালীন জমিদার প্রথায় ছিল, জমি জমাগুলো ছিল মানুষ সাধারণত প্রজাদের হাতে। তো প্রজাদের হাতে ছিল, তো সেগুলো তারা ট্যাক্স দিত, বা ওটাকে কি বলা যায়, যে খাজনা দিত। তো এই বছরে বছরে খাজনা দিত, এই খাজনা দিয়ে কিন্তু জমিদারা চলত। আর অল্প কিছু জমি জমা নিজেদের আয়ত্তে, তো প্রজাপত্তনেই ছিল সিস্টেমটা এরকম। তো এই আমরা শুনেছি যে আমাদের পূর্বপুরুষদের অনেক জমি জমা ছিল, 1000-1200 বিঘা জমি, কিন্তু তারা সেগুলো প্রজাদের ইয়েতেই ছিল। 65 সালে যখন রেকর্ড হয়, কিন্তু আমার সবাই শোনা কথা, কারণ আমার জন্ম হয়নি, এবং বস্তুনিষ্ঠই, যে তখন হয়েছে কি, যে জমি যার মালিক সে, মানে জমি যার দখলে আছে তিনিই মালিক। এভাবে 62 রেকর্ড হয়েছে। যেটা আপনি যদি গ্রাম অঞ্চলে যেভাবে থাকুক, দখলে আমার, আমি মালিক। হ্যাঁ, যার দখলে সে মালিক। তাহলে সেইভাবে দেখা গেল যে ওই ওনাদের হাতে তেমন কিছু ছিল না, অল্প কিছু জমি জমা ছিল, 200-250 বিঘা জমি। তো সেটা যখন আবার শরিকদের মধ্যে ভাগ হয়ে গেছে, বা আর এনারা ছোট ছিলেন, যাই হোক, কষ্ট পেয়েছে অনেক জায়গায়, অনেক কষ্ট করে মানুষ হয়েছেন। পরবর্তীতে অল্প বয়সে চাকরিতে ঢুকেছেন, লেখাপড়াও বেশি করতে পারেননি। সে কারণে আমি শুনেছি যে তখন এন্ট্রান্স বলতো, মেট্রিকুলেশন বা এন্ট্রান্স বলা হতো, SSC পাসটাকে। এটা করেই মনে হয় চাকরিতে ঢুকে গেছেন। পরবর্তীতে বিয়ে শাদী, এবং আমরা পরবর্তীতে আমাদের আবির্ভাব। তো আমরা 7 ভাই বোন। একসময় যখন বড়রা পড়াশোনা শুরু করছে, তারপরে পরের জন, এভাবে একটা সময় গেল যে আপনার 80 সালের দিকে আমরা সবাই পড়াশোনা করি, 7 ভাই বোনই পড়াশোনা করি। যে 1 রিম কাগজ আনলে দেখা যেত যে আপনার 6টা কাগজও ভাগে পেতাম না, এরকম। 7 ভাই বোন।
সবাই মানে খুব পাশাপাশি। হ্যাঁ, পিঠাপিঠি বলা যায়। যেমন সবচেয়ে বড় ভাই আমার থেকে আমাদের 8-9 বছরের বড় ছিলেন। আচ্ছা। আর পিঠাপিঠি সবাই হয়তো 1-1.5 বছর 2 বছরের মধ্যে আরেকজন। এরকম ভাবে দেখা গেছে যে 7 ভাই বোন যখন পড়াশোনা করি তখন আমাদের ওখানে ইলেকট্রিসিটি ছিল না। অধিকাংশ গ্রামে এটা আমাদের ওখানে ইলেকট্রিসিটি আসছে 1988 সালে। আচ্ছা। তার আগের কথাগুলো বলতেছি আর কি। যখন আমরা এসএসসি পরীক্ষার্থী, ঠিক সেই সময় 88 সালে আমি এসএসসি দিয়েছি, সেই সময় আমাদের ওখানে ইলেকট্রিসিটি আসছে। তার আগে হারিকেনে পড়াশোনা করতাম আমরা। আমাদের বাসায় হচ্ছে কি, আমাদের ঘরে আমরা যে 7 ভাই বোন পড়াশোনা করতাম প্রত্যেকের জন্য একটা করে হারিকেনের আলো দেওয়া সম্ভব ছিল না। তো 3টা হারিকেন চলতো, একটা ল্যাম্প চলতো, এটা আমার মনে আছে। ল্যাম্পগুলো কেরোসিনে চলে, সব কেরোসিনে। তো 3টা হারিকেনে আমরা 2 ভাই এইভাবে পড়তাম। যেমন বড় 2 ভাই, আমার বড় 2 ভাই যে ওনারা এক হারিকেনে পড়তেন। তারপরে আমার মেজো আপা, মানে আমাদের দুই ভাই, বড় 2 ভাইয়ের পরে হলো বোন, তারপরে আমরা ছোট 2 ভাই, আমরা 3 জনে একটা হারিকেনে পড়তাম। আর আমার পরে আর 2 বোন ছিল, ওরা ছোট প্রাইমারিতে পড়তো। দেখা গেছে যে ওরা হারিকেনে আর একটা হারিকেন। আচ্ছা। তো একটা গ্রামে একজন উপার্জনক্ষম ব্যক্তির অধীনে একটা পরিবারে 7টা ছেলে মেয়ে পড়াশোনা করা, তাদের ভরণ পোষণ দেওয়া, বেতন দেওয়া, অনেক টাফ একটা ব্যাপার। এবং 3টা হারিকেন চলে, একটা রান্নাঘরে ল্যাম্প চলতো। তো এগুলো আসলে ব্যয়বহুল ছিল অনেক, যেটা এখন আমি ফিল করি। অবশ্যই উনি খরচটা কম ছিল, আর্নিংও কম ছিল। রাইট। তাহলে উনি কিভাবে এগুলো করেছেন আমাদের এখন চিন্তা হয় যে কিভাবে ওই সময় ওইভাবে ম্যানেজ করেছেন। এবং ওই যে প্রথম দিকে তারা জন্মলগ্ন থেকে কিন্তু আয়েশি জীবন যাপন করার পরে হঠাৎই একটা মানে মন্দ অবস্থায় পতিত হওয়ার পরে সবকিছু নিজেদের ঘাড়ে আসে। বাবা মা মধ্যে পড়ে যায়, অল্প বয়সে বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন। দায়িত্বের বোঝাটা অনেক ছোটবেলা থেকেই তখন তাদেরকে অনেকটা কাঁধে নিতে হয়েছে। এইভাবে সংসারের সবকিছু টেনে আমাদেরকে যে মানুষ করেছেন, আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই মানুষ করেননি, মানে সর্বোচ্চ পর্যায়ের মানুষ চেষ্টা করেছেন। হ্যাঁ, চেষ্টা করেছেন, আমি তো ত্রুটি দেখি না। এবং আমি বলবো যে আমাদের জীবনে অবশ্যই সব বাবা মাই শ্রেষ্ঠ মানুষ, তো আমাদের জীবনেও উনি সেটাই, বাবা শ্রেষ্ঠ মানুষ, বাবা মা। তো উনি বেঁচে নেই আজকে। তো আমি চিন্তা করি যে কিভাবে ট্যাকেল করেছেন আমাদেরকে, বা এত ভাই বোনকে বেতন দিয়েছেন, তারপরে যার যেখানে 2-1টা টিউশনও দরকার সেগুলোও হয়েছে। তো এগুলো তিনি করেছেন যে আজকে আসলে অভাবনীয়। বেশি মনে পড়ে এমন কিছু বিষয় অবশ্যই আছে, যেগুলো এখনো ধরেন নীরবে হয়তো ভিতরের থেকে রক্তক্ষরণ হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়, যে আজ বাবা নেই, থাকলে হয়তো অনেক করতাম, কিন্তু বাবা আমার জন্য এইটা করেছেন, আমি তার জন্য মানে এখনো ফিল করি, সেই হৃদয় থেকে ফিল করি। যেমন আমাদেরকে ওনারা যে ছায়া দিয়েছেন, আসলে তো আমরা সেভাবে কোনো ফিডব্যাক দিতে পারি না। সেটাই, যখন হয়তো এখন থাকলে কিছুটা দিতে পারতাম, কিন্তু সেটা পারিনি। হয়তো কিছু যেটা করেছে ওটা আসলে তুলনায় কিছুই বলা যাবে না, ওটা সামান্যই বটে। তবে একটা ঘটনা এরকম আছে, 19 সাল যখন হয়ে গেল, 19 সালের দিকে প্রথম দিকে আমি করলাম যে খেয়াল করলাম, এবং আব্বা মার সঙ্গে 2 জনের সঙ্গে কথা বললাম যে ওনাদেরকে আমি উমরায় নিয়ে গেলাম। আচ্ছা। এই যে আজকে আমি যে দেখতেছেন, আমি যে দাঁড়িয়ে রেখেছি 19 সাল থেকে। আচ্ছা। কারণ আপনার সঙ্গে আমাদের আরো আগে দেখা হয়েছে, তখন কিন্তু আপনি দাঁড়িয়ে দেখেন না, 19-এর আগে। 17 সালে আমরা যে রিউনিয়নটা করেছিলাম, হয়তো দেখা হয়েছে আপনার সঙ্গে, আমাদের অনেক কথা হয়েছে, কাজ হয়েছে। তখন আমিও নিট অ্যান্ড ক্লিন ছিলাম, ওই রকম ছিলাম আগে, ক্লিন শেপ করতাম। তো 19 সালে আমি চিন্তা করলাম যে আব্বা মাকে আমি একটু উমরা হজে নিয়ে যাব, এরকম প্ল্যান করে। এখানে আমাদের সিনিয়র শিক্ষক যে আব্দুল করিম স্যার, আপনাদের সময়কালীন শিক্ষক, উনিও আমাদের ওই এরিয়াতেই থাকেন, আমি যেখানে থাকি। তো স্যারের সঙ্গে পরামর্শ করলাম, ওখানে রহমান কিন্ডারগার্টেনের মালিক, ওনারা প্রায় যায়। ওনাদের সঙ্গে পরামর্শ করে আমরা এক গ্রুপে মানে তালিকাভুক্ত হয়ে আমরা চেষ্টা করলাম যে কীভাবে যাওয়া যায়। সেই লক্ষ্যে আব্বা মার আমি পাসপোর্ট করালাম। আচ্ছা। নিয়ে যাব, আমি নিজেও করলাম। সবকিছু করে যখন একটু ইনিশিয়াল মুভমেন্টগুলো পার করার পর আরেকটু এগিয়েছি। আপনার একটু বয়স হয়েছিল, ধরেন তখন 80-র কাছাকাছি হবে তখন বয়স। উনি রিটায়ার করেছেন 1996 সালে। আচ্ছা। তারপর মোটামুটি ভালো ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল। তো আমি চিন্তা করলাম যাই। আর ওনার গলায় একটু প্রবলেমও ছিল, খাবার খেতে একটু প্রবলেম হতো, সম্ভবত থ্রোট প্রবলেম যেটা হয়, হয়তো ওই ক্যান্সারের দিকে টার্ন নিচ্ছিল, এরকম হতে পারে। অনেক চিকিৎসা হয়েছে, রংপুরেও চিকিৎসা হয়েছে, ঢাকাতেও এনেছিলাম, আমি শাইকেও দেখিয়েছি। তো যাই হোক, মোটামুটি ভালো ছিলেন, তবে খাবার দাবার একটু কষ্ট হতো খেতে। আচ্ছা।
আমি চিন্তা করছি যে ওমরা নিয়ে যাবো, তিনজনে যাই আল্লাহর কাছে গিয়ে। এটা বড় শখের বিষয়, এটা বাবা মার জন্য এর থেকে বড় শখ খুব মন থেকে, হ্যাঁ খুব শখ করে চেষ্টা করছিলাম। তো রমজান মাসে যাব, ইনিশিয়াল টাকাও দিয়ে ফেলছি, আচ্ছা, মানে তিনজনের নামে রেজিস্ট্রেশন করে ফেলছি। করার পরে একটা সময় উনি একটু বেশি অসুস্থ হলেন রমজানের আগে দিয়ে, রোজা রাখতে। হ্যাঁ রোজার আগে। আর রমজানেই আমরা যাব, 14 রোজায় আমাদের ফ্লাইট। মোটামুটি আমরা এগিয়ে যাচ্ছিলাম। পরে একটু অসুস্থতার কথা শোনার পরে আমরা আবার গেলাম রোজার একটু আগে, ধরেন রোজার 4-5 উনি মাস বাড়িতেই থাকতেন, গ্রামের বাড়িতে থাকতেন নাকি? না, এখান থেকে গেলাম। আচ্ছা, ওনারা তখন বাড়িতে, আচ্ছা, আমার আব্বা আমার বাড়িতে। সেটাই বলছি, মানে ওনার গ্রামের বাড়ি জি থাকতেন। জি, ওনারা বাড়িতেই থাকতেন, কারণ ওনারা আসলেও বেড়াতে আসতেন, বেশি দিন থাকতেন। গ্রামের মানুষ ঢাকা রাখাই যায় না। বলতেন যে দম বন্ধ হয়ে যায় বা নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এরকম। এটা খুব কমন একটা কথা। এসেছেন কয়েকবার এসেছেন, তাই ওই 10 দিন 12 দিন 15 দিন থাকলে আর থাকতে পারেন না। আসলে গ্রামে তো খোলামেলা পরিবেশ, তো সেটাই। তো সেখানে যাই হোক অসুস্থতার খবর পেয়ে গেলাম। তারপরে দেখা করলাম, কথা বললাম। তখন আব্বা আমাকে বললেন যে বাবা আমি মনে হয় যেতে পারবো না, আমি তোমার মাকে নিয়ে যাবো। আমি বললাম, আপনাকে ছাড়া মাকে নিয়ে যাবো, আপনাকে দেখাশোনা করা বা সবকিছু মিলে তো আসা হবে না। মার সঙ্গেও কথা, মা একই কথাই বললেন যে না, তোমার আব্বা যেহেতু যেতে পারতেছেন না, তাহলে আমি এবার আর যাবো না, তুমি যাও। তখন ওখান থেকে 3-4 দিন থেকে দেখাশোনা করে পরে চলে আসলাম। আসার পর আমার রেজিস্ট্রেশনটা বল রেখে ওনাদের দুটো উইথড্র করলাম। আচ্ছা, উইথড্র করার পর 5 রমজানে কাজ চলছে, 5 রমজান 2019 সাল। ওই দিন রাত 11টা আমি তারাবির নামাজ পড়ে বাসায় এসে খাওয়া দাওয়া করছি মাত্র। প্রথম দিকে তো আপনি জানেন যে 6 রোজা পর্যন্ত 1.5 পারা করে পড়ে, অনেক লম্বা সময় লাগে, প্রায় 11:30, 10:30, 11:30 বেজে। এসে শুধু জাস্ট খাওয়া দাওয়া করছি, মানে 11:10-এর দিকে আমি বড় ভাইয়ের ফোন পেলাম। আচ্ছা, যে আমার আব্বা আর নাই। তো তারপরে তো যা হওয়ার তাই হলো, হতাশ হলাম, আবার চলে গেলাম। ফুল ফ্যামিলি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সবাই চলে গেলাম। যাই হোক, তারপর পরের দিন দাফন কাফন হলো। তারপরে মারা গেলেন? হ্যাঁ, অসুস্থ তো ছিলেনই, কিন্তু এত অসুস্থ ছিলেন না যে এরকম মারা যাবেন, এতটা আশা করিনি যে এত তাড়াতাড়ি মারা। তো তখন বোধহয় নিয়ার অ্যাবাউট 80 years তার। তো তিনি মারা গেলেন। তো পরবর্তীতে আবার ওখান থেকে পরের দিন হজ এজেন্সিতে যোগাযোগ করলাম, এবার আপাতত তো চলে গেলে মাকে নিয়ে যেতে পারি কিনা। তো বাই দিস টাইম তখন আবার ওই ভিসাগুলো লেগে গেছে। আচ্ছা, তো ওনারা খুব দুঃখ প্রকাশ করলেন, বললেন যে এই মুহূর্তে আর হবে না, যেহেতু ভিসা লেগে গেছে, এখন আর নতুন করে এই মুহূর্তে ওই দলের সঙ্গে আর দিতে পারবে না, ওই টিমে হচ্ছে না। তখন বাধ্য হয়ে আমি গেলাম, আমার সঙ্গে আমার এক কলিগ সাইবুল মাহমুদা উনিও গেলেন, আর ওখানকার লোকজন সহ আমরা বেশ তারা গেলাম। তো এটা একটা আক্ষেপ আমার জীবনে বলতে পারেন, মানে সবকিছু মানে যেও যাওয়া হলো না। উনিও খুব খুশি হয়েছিলেন জেনে যে আল্লাহর ঘর তাওয়াফ করবেন, রওজা জিয়ারত করবেন, সালাম দিবেন, এবং সেটা আমরা 3 জন যাব। একটা বিশাল মনে খুব আশা নিয়ে উনি পাসপোর্ট করেছিলেন, খুব আশাবাদী ছিলেন, খুব খুশি ছিলেন, কিন্তু সেটা করতে পারিনি। এটা আল্লাহ ভালো জানেন, নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে ভালো কিছু রাখছেন। আমি এটাই নো ডাউট, মানে আল্লাহ যা করেন সেটাই তো মঙ্গল। আমি গিয়ে তার নামে তাওয়াফ করেছি, কারণ ওমরা নাকি বদলি হওয়া হয় না, তাওয়াফ করে দোয়া করেছি, সেটা তো করেছি। আর রিসেন্ট ওখান থেকে আসার পরপরই কি হলো, দুর্ভাগ্য যে পরের 20 সাল থেকে করোনা লেগে গেল। হ্যাঁ, আমার মাকে আর নিতে দুঃসময়, মাকে আর নিতে পারছি না, বন্ধ হয়ে গেল। লিমিটেড লোক নিত তখন সৌদি গভর্নমেন্ট, সেটা যাচাই বাছাই করে, বা ওনারাই প্রথম ওনারাই ওমরাগুলো করেছে, ওখানকার লোকজন কর্মচারী ওনারাই প্রথম বছর 21-এও আর দিলেন না, পাবলিকলি ছেড়ে দিলেন হলো 2022 সালে। আমি আবার সেই সুযোগটা নিলাম। আচ্ছা, 22 সালে আবার আমার মাকে নিয়ে, কারণ একটা জিনিস তো হারিয়েছে আমার, আর নষ্ট করা যাবে না। যে আমার পরিবারও আমাকে সেই পরামর্শ দিল যে যাই হোক আগে মাকে নিয়ে, কারণ আমি এই চান্স নাও পেতে পারি, কারণ আব্বাকে হারিয়েছি। আমার মা, তারও বয়স তো প্রায় 70 আপ তখন, এখন তো আরো 2-3 বছর যোগ হলো, এখন তারও বয়স প্রায় 76 এরকম হবে। তো আল্লাহর মধ্যে উনি ভালো আছেন। এখন ওই 2 সম্পদের মধ্যে আমরা এক সম্পদ হারিয়েছি। এখন আমি তো মনে করি যে প্রত্যেক সন্তানের জন্যই বাবা মা হচ্ছে অমূল্য সম্পদ, সম্পদের সদ্ব্যবহার করা উচিত। সরি,
আসলে প্রত্যেক সন্তানের জন্যই বাবা মা অমূল্য সম্পদ হিসেবে মনে করি আমি, এবং প্রত্যেকের যাদের বাবা মা বেঁচে আছেন তাদের উচিত, মানে আমাদের উচিত যে তাদেরকে দেখভাল করা, সময় দেয়া। আসলে সেটা পারি না, কোনো চাহিদা নাই, চাহিদা নেই, শুধু সময় চাই। আমি মনে করি এই জন্য যে আমরা এমনি ফোন করে প্রায় প্রতিদিনই ফোন করি, খোঁজখবর রাখি, প্রত্যেকদিন মার সঙ্গে কথা বলি, কিন্তু এটাই লাগে যে আমরা সময় দিতে পারতাম যদি, তাহলে আরো ভালো। তারা তো এটা চান যে সন্তান সন্ততি নাতি নাতনি যারা আছে তারা আমার কাছে থাকে, এরকম চান, আনন্দ করবে, কোথাও ঘুরতে যাবে। সেটা আসলে সম্ভব হয় না অনেকের। যারা কাছে থাকেন তাদের উচিত হলো প্রত্যেকে বাবা মার খোঁজ খবর রাখা, অন্তত একটু গল্প করা, কথা বলা, খোঁজ খবর রাখা। এটাই বাবা মারা সমস্যা আছে কিনা, শরীর ঠিক আছে, কেমন আছেন, কি সমাচার। একটা সন্তান যদি বাবা মার সামনে কিছুক্ষণ বসে, তার নিঃসন্দেহে খুব ভালো লাগে, কারণ তারা তো আসলে শান্তির তো আর কিছু চান না, তারা তো দিয়েছেন অনেক। মানে পৃথিবীতে সর্বখুস্তির তো বাবা মার কাছে, তারা দিয়েছেন বিধায় আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। মানে সর্বোচ্চটুকু, তাদের সর্বোচ্চটুকু তারা ওই সময় থেকে, মা তো জন্মের আগ থেকে দিতে থাকে। হ্যাঁ জি, মানে তার রক্ত, তার শরীরের, তার অক্সিজেন, তার নেওয়া অক্সিজেন থেকে আমার জন্ম। জি জি। তো মা তো মানে জন্মের আগের থেকে তার অবদান শুরু। জি। তো সেই মাকে তো কোনোভাবে ঋণ শোধ করার না, ঋণের মানে চিন্তাই তো করা যায় না। কিন্তু আমরা অনেকেই তো সেই সময়টাও কোয়ালিটি টাইম দিতে পারি না, সেই পোস্টটাও হয়তো অনেকেই রাখি না। তো এগুলো খুবই দুঃখজনক। আমাদের কর্মব্যস্ততা বা যান্ত্রিক জীবনের এটা অন্যতম কারণ। আসলে এখান থেকে আমরা আসলে বের হতে পারছি না, এটা বড় ব্যাপার। কিন্তু আমাদের চেষ্টা করা দরকার যে অন্তত কিভাবে কানেক্ট থাকা যায়। এখন স্যার, মানে আপনি ছোটবেলায় বা শৈশবে যখন বাবা মার খুব কাছাকাছি ছিলেন, আদর শাসনের একটা যে চমৎকার একটা কি বলে এটাকে, সমন্বয়, আদর এবং শাসনের সমন্বয়, এরকম কিছু ঘটনা নিশ্চয়ই আপনার মনে পড়লে? জি আছে। এরকম বাবা এবং মাকে নিয়ে যদি দুইটা ছোট্ট ঘটনা আমাদেরকে বলেন, দর্শকদের জন্য আর কি। একবার একটা ঘটনা এরকম মনে আছে যে আমরা ছোটবেলায় যখন 8-9-এ পড়ি এবং খেলাধুলা করতাম, তো গ্রামের মানুষ, মাঠ আছে, বল আছে, ছিল, খেলতাম। আমাদের চাচাতো ভাই বোন সব একসময় তো ওই যে সিবুড়ি খেলা, পান্তা খেলা, এই ধরনের খেলা চাঁদনিরাতে আমরা আমাদের কাজিনদের সঙ্গে, আমাদের সময় আমরা 8-9-এ যখন পড়ছি তখন আমাদের বন্ধুদের সঙ্গে আমরা খেলতাম। এটা এখন রেয়ার হয়ে গেছে, বা খেলাধুলা তো নাই একেবারেই নাই। তো একবার খেলাধুলা করতে করতে কোনো এক পর্যায়ে দেখা গেছে আমার কাজিনের সঙ্গেই একটু মানে হৃদ্যতা, ইয়ে হয়েছে, হিটিং, মানে হিট কি বলা যায়, যে হিটিং মোমেন্ট এসে গেছিল, মানে ঝগড়া। পরে পরবর্তীতে একটু মারামারি হয়েছে। আচ্ছা। তো মারামারির পরে তো আমি, মানে কি, আমাকে কেউ অ্যাটাক না করলে আমি আসলে করতাম না সেটা সেই সময়। আচ্ছা। কিন্তু আর বিচারটা আমি দিতে চাইতাম না আসলে, যখন 8-9-এ পড়ি বা 7-এ পড়ি, এরকম যেটা মনে পড়ে আমি। তো সেরকমই এক ঘটনা, ওই চাচা ভাইয়ের সঙ্গে আমার একটু মারামারি হয়েছিল, হাতাহাতি, খেলতে গিয়ে কোনো একটা প্রবলেম হয়েছিল। পরে দুইজনেই একটু ধাক্কাধাক্কি, পরে একটু ঘুষাঘুষি হয়েছিল। পরে ওর মা আবার, উনি এখনো বেঁচে আছেন, উনি বিচার নিয়ে আসছিলেন আমার বাবার কাছে। তো আমার বাবার ওই দিনের রাগের মতো আর রাগ দেখে নিয়ে নেন, ঠান্ডা মানুষ ছিলেন, পছন্দ করতেন না এগুলো, না এগুলো পছন্দ করতেন না। ওনার কথা ছিল যে যখন দেখা যায় যে মারামারির পর্যায়ে আসে, তাহলে সেখানে তুমি থাকো না, সেখান থেকে ব্যাক করো, নিজে তো করবাই না। না করা তো যাবেই না, কথা হলো যে তুমি চলে আসো, তাহলে তো সমস্যা থাকে। আর আমার দোষ আছে কিনা এটা দেখার সময় নেই। সেদিন আমাকে এমন তাড়া করছে, পরে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আবার ওই মূর্তি আমি আর দেখি না, ঠান্ডা মানুষ তো। আচ্ছা আচ্ছা। এই ঠান্ডা স্নিগ্ধ মানুষ যারা হঠাৎ যদি রাগ হয়ে যায়, তাহলে অগ্নিমূর্তি হয়ে যায়। ওনার কথা হলো যে আমার কাছে বিচারটা আসলো কেন, তাহলে নিশ্চয়ই তোমার কিছু দোষ তো আছে, কিছু দোষ থাকতেই পারে, দোষ তো আছেই। ধরেন যে ওই আমি যে প্রতি উত্তর না করতাম, তাহলে তো, বা আমাকে একটা ধাক্কা দিয়েছে, আমি যদি চলে আসতাম শেষ, তাহলে ওনার কথা হচ্ছে ওইটা। তুমি সব বাবার কি একই কথা বলেন না? আমার বাবা এই শিক্ষা আমাকে দিয়েছিলেন যে কারোর সাথে যদি আমরা পারি না, মেনটেন করতে পারি না জীবনে, হয়তো খুব বেশি মারামারিও করি নাই, আমাকে এই ধরনের কথা বলতেন যে কেউ শালা বলে তাকে বাবা বলে চলে। ওই ইসলামের শিক্ষা, যেটা যেমন নবী বলেছেন যে তোমাকে যদি ধর্মীয় শিক্ষা অনুভূতিগুলো তাদের মধ্যে অনেক বেশি ছিল, যে থাপ্পড় মারলে আর এক গাল পাতায়, এক গালে মারলে আর একটা গাল পাতাও। আসলে আমরা তো ওই রকম মহামানব নই, বা চিন্তা করি, চিন্তায় আসে না। পরে ওনার ওই রুদ্রমূর্তি দেখে আমি পালাইছি বাসা থেকে। আচ্ছা আচ্ছা। মানে ওই অবস্থায় চলে গেছি, গিয়ে পাশে ধান ক্ষেত ছিল। আচ্ছা। আমি ধান ক্ষেত, দুই ধান ক্ষেতের পাশে যে আইল থাকে, আমি আইলের মধ্যে বসেছিলাম, প্রায় কয়েক ঘন্টা বসেছিলাম। বিকালবেলাটা প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, খেলা তো সাধারণত বিকালেই হয়।
তো ধরেন আসর টু মাগরিবের টাইমটা হয়তো পেয়ে গেছে, তখন ওই রকম আর খেয়াল নেই, কিন্তু ওখানে গিয়ে যে শেল্টার নিয়েছি আমি আর আসি না। এবং পাশের থেকে উনি হুঙ্কার দিচ্ছেন, তখন আপনাকে মারেন নাই? না না, এরকম দুষ্টেমি না করলে কোনো সাধারণত গায়ে হাত তুলতেন না। আচ্ছা, যেটা না তুললে নয় হয়তো তার দৃষ্টিতে, যেমন এই যে পড়াশোনার জন্য বা কিছু, না না, এগুলোর জন্য কখনোই বলতে হয় না, আমাদের পড়াশোনা বা এর জন্য কখনোই বলতে হয়। ওনার কথা হচ্ছে যে নিয়মের কাজ নিয়মের সময় মতো করো, আর ওই ধরনের যে কারোর সঙ্গে হিচিং এ যাওয়া যাবে না। আচ্ছা, পরে উনি খুঁজতেছিলেন, লাঠি নিয়ে আমাকে তাড়া করছিলেন এবং খুঁজতেছিলেন চারপাশে। আচ্ছা, এবং ওই জমির কাছাকাছিও গেছে, যে আমি যে ওইদিকে দৌড় দিয়েছি এটা তো উনি দেখছে, কিন্তু আর ওই মুমির আর খুঁজে পাচ্ছেন। আমি তো একটু ভিতরে ঢুকে দুই জমির মাঝখানে বসেছিলাম। ধান গাছ বড় বড় হয়? ধান গাছ বড়, প্রায় ধান হচ্ছে এখন হবে। আচ্ছা, অনেক বড় হয়। তো আমি ওখানে বসেছিলাম, তো ছোট 7-8 মনে হয় পড়ি, তখন বসেছিলাম যে আজকে আর ধরা পড়লে অবস্থা খারাপ হবে। পরে আর খুঁজে টুজে পাননি, অনেকক্ষণ খুঁজে টুজে উনি ব্যাক করছেন। পরে ওখান থেকে আমার পার্শ্ববর্তী এক চাচার বাসায় পরে ওনারা ডেকে নিয়ে আমাকে ওখানে বসার। আচ্ছা, পরে নাস্তা করে পরের দিন আবার স্কুলে যাব। পরে বাসা থেকে বই আনাইছি, বই আনিয়ে আমি ওখানে পড়াশোনা শুরু করছি। বাসায় আর সুন্দরবন না যাই না এই অবস্থা। পরে পরিস্থিতি শান্ত হলে পরে রাতে হয়তো 7:30-8টার দিকে হবে, এরকম হবে। গ্রামে 8টা মানে তখন অনেক রাত। তো আমরা সাধারণত 10টা, 10:30, 11টা পর্যন্ত পড়াশোনা করতাম। আচ্ছা, আর প্রত্যেক বাড়িতে হারিকেনে পড়াশোনা চলছে, সব এই পাশের কাজিনরা পড়তেছে, ওই পাশের কাজিনরা পড়তেছে, আর দেখাতে কি পড়তাম। একান্নবর্তী পরিবার ছিল, 4-5 সব জয়েন্ট ফ্যামিলি, ধরেন 4-5টা শরিক একদম পাশাপাশি, সবার উঠানগুলা ধরেন আমাদের উঠান এটা, পাশে আরেক শরিকের পাশের উঠান, কিন্তু মাঝখান দিয়ে যাতায়াত যাওয়ার রাস্তা আছে, সামনে দিয়ে বাইরে দিয়ে যাওয়ার। আমার বাড়িগুলো এরকমই ছিল, এখনো আছে আমাদের বাড়িগুলো ওইরকমই, হয়তো অবয়ব চেঞ্জ হয়েছে। যেখানে আগে টিনের বাড়ি ছিল সেখানে এখন বিল্ডিং হয়ে গেছে, কিন্তু ওই কিছুটা ধরনটা এখন আগের মতো আছে, সাদৃশ্যগুলো আছে, যাওয়া আসা আছে, আছে। পরে বাই দিস টাইম আমার ওই চাচা ওনারা ই করে পরবর্তীতে ওনাকেও ম্যানেজ করেছেন, ঠান্ডা করেছেন। বাই দিস টাইম ওনারও রাগটা কমে গেছে। তারপরে উনি বলছেন যে আসতে বলো বাসা। পরে গিয়েছে, আর কিছু বলেনি, শুধু বলছেন যে এরকম যেন আর না দেখি। তো এটা একটা মেসেজ আমার জন্য মনে হয় যে এটা থেকে অনেক কিছু আমি শিখতে পারছি। এরপরে মনে হয় সারা জীবনে এরকম ঘটনা আর ঘটে, যে পরবর্তীতে চিন্তা করছি ঠিক আছে, আসলে ওটাই তো ভালো যে করলাম না, হ্যাঁ না করলাম, আমি একটু পিছিয়ে গেলাম। তো এই নীতিটা আসলে এখনো ধরে রাখছি আমরা। আসলে বাবা মা এটা একটা মেসেজ, স্কুল কলেজে শিক্ষা পাওয়া যায় না, পাওয়া যাবে না। ওনার ওই শাসনটাও দরকার ছিল হয়তো আমার। তার পরবর্তীতে দেখা গেছে যে এরকম আর কোনো সমস্যা হয়। আবার একটু রাগিও ছিলাম, এরকম অনেক সময় ভাই বোনে পিঠাপিঠি ভাই বোন, তো অনেক ছোটোখাটো জিনিস নিয়েও একটু করে হতো অনেক সময়। তো এগুলোর জন্য অনেক বকা টকা খেয়েছি। আসলে তারপরেও আমি বলবো যে যৌথ ফ্যামিলি অনেক ভালো, অনেক ভাই বোন বেশি থাকাটা, বাবা মাকে টেক কেয়ার। যেমন আমার একটা ছেলে, সে খুব একাকিত্ব বোধ করে। ডাক্তারদের কাছে গেলে কিন্তু তারা বল যে ভাই বোন নেই, এই জন্যই কিন্তু বাচ্চারা এখন যে বেশি মোবাইলে এফেক্টেড হচ্ছে, মোবাইলের দিকে ঝুঁকছে, খেলার জায়গা নেই। ভাই বোন একসাথে থাকলে ঝগড়া করলেও সেটা ভালো, ওটা ভালো, ঝগড়া করুক, মানে যে অন্য কিছু এডিকশন হয়, ডিভাইসের এডিকশন না হলেই তো। এখন তো ধরেন ঘরে ঘরে বাচ্চাদের ডিভাইস এডিকশন, তুলে দিচ্ছে, উপায় তো নেই, মাঠ নাই, জায়গা নাই, তো এগুলো হচ্ছে। তো এগুলো আমাদের ছিল। আর মার কথা বলতে, মা তো ওই যে সন্তানকে যা বলে সবাইকে আগলে রেখেছিলেন। তো এখনো আগলে রেখেছেন। ধরেন একটু যদি জ্বরের কথা শুনে, দেখা যায় দিনে 2-3বার ফোন দিয়ে খোঁজটা নিচ্ছেন যে তুমি এখনো একইভাবে। হ্যাঁ, তাহলে এটা আমরা হয়তো আমাদের ছেলেমেয়েদের ক্ষেত্রে পারবো কিনা আমি জানি না, যে ওনারা আসলেই অতুলনীয়। আমার মা বেঁচে আছেন, তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাকে আরো দীর্ঘ হায়াত দান করুক, সুস্থ রাখুক। এবং আমি সকল বাবা মার জন্য দোয়া করি যে সব বাবা মাই সুস্থ থাকুক, নেক হায়াত পাক, তারা আরো সন্তানদের জন্য আশীর্বাদ হয়ে থাকুক, এই দোয়া করি। তারা তো বটবৃক্ষ, তারা ঘরে থাকা মানে তো স্বর্গীয় একটা সুখ অনুভূতি। চিন্তাই করতে পারি না যে আসলে, যেমন এখন আমাদের মা আছে, আমরা কিন্তু বাড়িতে গিয়ে স্বস্তি পাই। আসলে একটা দিন হয়তো এমন হবে, জানি না, হয়তো আমিও আগে মারা যেতে পারি, কিন্তু যদি মা না থাকে তখন ওই বাড়িতে গিয়ে, যেহেতু আব্বা নাই, আসলে সেই বন্ডেজটা ধরে রাখা, ভাই বোনদের, ওই যে যেমন আমার বোনদের বিয়ে হয়ে গেছে, সম্ভব না। তারপরে আমার ভাইরা সবাই সব জায়গায়, বিভিন্ন জায়গায় থেকে, একটা ভাই বাড়িতে থাকেন, ওর সংসারটা দেখাশোনা করে, কিন্তু সবাই এরকম ঐক্যতানটা থাকবে কিনা, যেটা হচ্ছে আজকাল, থাকবে হয়তো এরকম থাকবে কিনা, সেটাই আমি নিজে তো ভুক্তভোগী, খুব শঙ্কাবোধ হয় যে মার অ্যাবসেন্সে আমরা এরকম থাকতে পারবো কিনা। এখনো দেখেন, আমরা যখন ভাই বোন ওই ঈদে ভাস্তি ভাগনা সবাই তো আসে কম বেশি, তো দেখা যায় যে এমন হয় এক মিলে আমরা তো সবাই একসাথে খাওয়া দাওয়া করি,
28-30 জন। আমি গত ঈদে একটু কাউন্ট করছিলাম যে আমাদের 30 জন সদস্য হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ধরেন আমাদের ডিম সেদ্ধ করলে 30টা ডিম সেদ্ধ করতে হয়। রাইট, 2 কেজি মাংসের নিচে কোনো একটা মিল হয় না। তাই তো। চা করতে গেলে 30 কাপ চা বানাতে হয়, মানে সবাই যেটা হয়ে গেছে, রাইট, রাইট। 5-6 এর নিচে কেউ আর নাই। জি, মানে আমার মার যারা নাতি নাতনি 5-6 এর নিচে নাই, সব উপরে উঠছে। সবাই দাদির দেখা দিয়ে চা খাবে। জি, জি। তো এগুলো দেখা গেল যে আর ভালো লাগে, ভালো লাগে। কিন্তু অন্যরকম ধরেন 3-4টা মুরগি, কমপক্ষে 4টা মুরগি লাগে এট এ টাইমে একটা মানে একটা মিল সার্ভ করতে। তো ওরা যে খাচ্ছে বাচ্চারা, এটা ভালো লাগে। কিন্তু আমরা হয়তো দেখা যাচ্ছে যে ওই রকম পিসটা পাচ্ছি না, কিন্তু তারপরে ভালো লাগে। ঝোলটা তো হ্যাঁ, ভালো লাগে যে এই যে একসাথে খাচ্ছি। মনে করে দেখা গেল কেউ হাতে নিচ্ছে, কেউ টেবিলে বসছে, কেউ বিছানায় বসে নিচ্ছে, মানে 30 জন লোক আপনি চিন্তা করেন এক মিলে, তাহলে এটা সেটাই। ভালো লাগে। মানে এই যে বন্ধনটা, মানে এই যে বন্ধনটা। এখনো আপনাদের বন্ধনটা ধরে রেখেছে কিন্তু একটা শিকড়। জি, মানে বাবা নাই, বাবা মা নাই, এখন আছে, আমার মা ওই আমাদের একটা শিকড় শিকড়ে হিসেবে আছে। এই সবার মধ্যে একটা জি। শুধু বন্ধনটা ধরে রেখেছে। জি হয়তো উনি যখন থাকবে না, দোয়া করে উনি অনেক দূরজীবী হন, জি জি, যে না যখন থাকবে না তখন কি তখন হবে? এই সেতু বন্ধনটা এই লেভেলে থাকবে, এই লেভেলে থাকবে না, সুনিশ্চিতভাবে বলা এর যায়। মধ্যে আর কোনো সন্দেহ নেই। কারণ আমি নিজেও সেই একই ভুক্তভোগী। আমার আমি দুজনকে হারিয়েছি খুব অল্প সময় ব্যবধানে। আমি জানি, আমি প্রতি 3 মাস 4 মাস পর বাড়ি যেতাম, এখন গত 1.5 বছর আমি বাড়ি যাই মানে ওই টানটা আসে না। না, আসলে হয় না। এই- মানে ফিল করি যে বাবা মার কবরটা ওখানে জি, যাবো, মানে এই ফিলটা করছি, বাট বিভিন্ন ইস্যুতে যেতে পারছি না। তো যাই হোক, আসলে ওনার জন্য দোয়া করা ছাড়া তো আমাদের কাজ নেই। না, তো আমরা দর্শকদেরকে বলবো যে আপনারা যদি আপনি অ্যালাউ করেন, আমার আরেকটা কথা বলতে চাই। Sure, যে sure. আমার বড় ভাই সম্পর্কে, যে আমাদের 7 ভাই বোনের মধ্যে আমাদের যে বড় ভাই, তো উনি ওই সংসারের সবকিছুর কারণে দেখা গেল যে উনি ভালো মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন। 1980 সালে প্রথম বিভাগে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেন এসএসসি। আমাদের গ্রামের স্কুলটা ঐতিহ্যবাহী, সেখান থেকে প্রায় বোর্ডে স্ট্যান্ড করতো, এবং আজকে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আপনার সচিব পর্যায়ে আছে, কেউ এডিশনাল সেক্রেটারি, কেউ জজ হয়েছে, অসংখ্য ডাক্তার আছে, মানে ওখানে ভালো একটা অ্যাসোসিয়েশন আছে আমাদের। তো অসংখ্য অফিসাররা আছেন যারা ওখান থেকে বের হয়েছেন। তো ওনার সাথে যারা যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড হতেন, ওনারা দুইজনই ডাক্তার। আর বড় ভাইকে ওইভাবে আর আসলে সংসারের বিভিন্ন চাপে অত দূর আগানো সম্ভব হয়নি, কারণ আব্বা ওনাকে ইয়েতে ভর্তি করে দিলেন, বগুড়া ম্যাটসে, অর্থাৎ যেটা হাইএসটি টাইপ প্যারামেডিকেল বলতো সেই সময়, ডিপ্লোমা কোর্স। তো সেটাতে ভর্তি করে পরবর্তীতে উনি ইউনিয়নে যে হেলথ কমপ্লেক্সগুলো, সেখানে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দুর্ভাগ্য আমাদের, তিনি আমাদেরকে লালন করেছেন। বাবার পরে আমি বলবো যে আমাদের পৃথিবীতে বাবা মা তো তুলনা নেই। বাবা মার পরে যদি আমাদের জীবনে কোনো ব্যক্তি ভূমিকা রেখে থাকে, সেটা আমাদের বড় ভাই, উনি ডাক্তার মোহাম্মদ তৌহিদুল করিম খান। তো দুর্ভাগ্য যে উনিও ওই ডায়াবেটিস ছিল, প্রেশার ছিল, এগুলো ছিলই। হয়তো নিজে সবার দিকে তাকাতে গিয়ে নিজের ট্রিটমেন্টটা কম করেছেন, কিছুটা কম করেছেন আমরা বলবো। সর্বশেষ ঢাকায় আসলেন এই 22 সালে। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট পিজিতে শুরু করলাম আমরা। তারপরে কিডনিরও প্রবলেম হয়েছিল, ডায়ালিসিসও করা হলো, পরে আইসিইউ পর্যন্ত গিয়ে পরে আর ব্যাক করেন ঢাকাতে, পিজিতেই মারা গেলেন। বড় ভাই যিনি আমাদেরকে মানে বাবার স্নেহে মানুষ করেছে, বাবার ছায়া হিসেবে বাবাকে যতটা সাপোর্ট দিয়েছেন এরকম রেয়ার আমি বলবো। আগের সময় মনে প্রত্যেকটা বড় ভাই এরকমই ছিল, আমাদের ক্ষেত্রেও তাই। জি, তারা খুব বেশি পড়াশোনা করতে পারে না, বাবাকে সাপোর্ট দিত। ওনার যে মেধা ছিল, ওনারও ইচ্ছা ছিল যে এমবিবিএস ডিগ্রি লাভ করবেন বা সেই রকম, পরবর্তীতে বাধ্য হয়ে কিন্তু ওটা করেছেন, বা ওই পড়াশোনা করে আর নিজে এগুন। তাহলে উনি আমাদের জন্য এটা আমি বললাম স্যাক্রিফাইস, যে স্যাক্রিফাইসটা আমাদের সমাজে খুব একটা দেখা যায় না। তারপরে বিয়ে শাদী অনেক দেরিতে করেছেন। ওনার 3 মেয়েকে রেখে চলে গেছেন। বড় মেয়ে আমার বড় ভাতিজি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, 4th ইয়ারে এবার ও বড়। তারপরে মেজোটা এবার এসএসসি পাস করলো, জিপিএ গোল্ডেন জিপিএ 5 পেয়ে। আর ছোট মেয়েটা ক্লাস 7-এ পড়ে। তাহলে উনিও সেই হিসেবে ছেলেমেয়েদের কিন্তু এস্টাবলিশ করতে পারেননি, যেহেতু লেট ম্যারেজ। তো এগুলো ব্যাপার। তো আমি মনে করলাম যে এখানে যদি আমি এই 2টা সেন্টেন্স যুক্ত না করি ভাই সম্পর্কে, তাহলে আমার বলাটাই ব্যর্থ হবে। এটা মানে বড় ভাই তো পিতৃত্বের দাবিদার রাখে এখানে কিছুটা হলেও, তাই না? যে বাবাকে না হয়ে মানে আপনাদের মানুষ হওয়ার পেছনে, যে আমাদের 7 ভাই বোনকে মানে পুরো পরিবারটাকে, মানে আব্বার পরে উনি সাপোর্ট দিয়েছেন। আব্বা তো 96, আমি একটু আগে উল্লেখ করেছিলাম, 96-এ রিটায়ার করেছেন। রিটায়ার করলে পেনশন যা পান, তো খুব বেশি ছিল নামমাত্র, যৎসামান্য। তো সেখানে পুরো সাপোর্টটা আমাদের বড় ভাই দিয়েছে।
এই জন্য আমরা বড় ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, তার জন্য দোয়া করি। অবশ্যই দোয়া করি, আমরাও দোয়া আল্লাহ করি। তাকে ভালো রাখুন, যেখানেই থাকুন সে কামনা আমার থাকবে। দর্শকদেরকে বলছি, স্যারের বাবা এবং বড় ভাইয়ের জন্য, পিতৃতুল্য বড় ভাই আর বাবা তো বাবাই, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদের দুজনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং মা এবং পরিবারের অন্যান্য সদস্য যেন ভালো থাকে, মা যেন আরো দীর্ঘজীবী হন, ভালো থাকেন। আপনারা সবাই দোয়া করবেন, এবং দোয়া করবেন পৃথিবীর সকল বাবা মার জন্য। পাশাপাশি দোয়া করবেন আমাদের গল্পে গল্প বাবা মা এই চ্যানেলের জন্য, যেন আমাদের এই পথ চলা যেন আমরা পরিপূর্ণভাবে, আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা পরিপূর্ণভাবে আমরা যেন মানুষের কাছে পৌঁছাতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের গল্প থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকুক পৃথিবীর সকল বাবা মা। আসসালামু আলাইকুম।